প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবেশ বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লেখক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্রের বোর্ড অফ ডাইরেক্টরসের মেম্বার সেক্রেটারি প্রদীপ মালাকার। প্রদীপ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো প্রদীপ মালাকার কমিউনিটি অ্যাক্টিভিস্টের পাশাপাশি একজন লেখক হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তিনি স্বপ্নের আমেরিকা সহ 3টি বই লিখেছেন, ইতিমধ্যে 2টি বই প্রকাশিত হয়েছে এবং আরেকটি বই প্রকাশের অপেক্ষা রয়েছে। আমরা প্রথম শুরু করব প্রদীপ মালাকারকে যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে কখন আসেন, আসার আগে বাংলাদেশ কি করছেন? আমি যুক্তরাষ্ট্রে আসি 1996 সেপ্টেম্বরে। আমি আমেরিকা আসার পূর্বে বাংলাদেশে বিভিন্ন আমার নিবসঙ্গী জেলা বিভিন্ন নাম করা বিভিন্ন স্কুলে আমি কলেজ এবং স্কুলে আমি শিক্ষকতা করি। আমি মেয়েতে একজন শিক্ষক ছিলাম। আমি কলেজ এবং হাই স্কুল মিলে আমি 16 বছর শিক্ষকতা করে বসে। যুক্তরাষ্ট্রে কেন আসছেন? এখানে আমি সাধারণত টিভি লটারির মাধ্যমে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমি কেন আমেরিকা আসলাম, এটার উত্তর আমার এই বইটার মধ্যে আছে। তারপরও আমি বলি যে আমার মতো যারা আমেরিকাতে আসে তারা কিন্তু ওই মানে আমেরিকার সম্বন্ধে, আমেরিকার সংস্কৃতি, জলবায়ু, সাহিত্য এবং সব কিছুকে তারা ওই এই সম্বন্ধে তাদের ধারণা না নিয়েই তারা আসে। আমিও সেভাবে এসেছি। আমি আমার আসার মূল লক্ষ্য আমার 2 সন্তান, তাদেরকে যদি সেই উন্নত শিক্ষা ব্যবস্থা যদি মানুষ করতে পারে, এই লক্ষ্য নিয়ে আমি আমেরিকা আসা। আপনি শিক্ষক হিসেবে সুনামের সাথে শিক্ষকতা করছিলেন এবং 1996 সালে এখানে আসেন। এখানে আসার পরে কিভাবে শুরু করছেন? এখানে আসার পরে আমি বিভিন্ন সময় জব করেছি, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন স্টোরে কাজ করছি। তারপরে আমি 98 থেকে আমি এখানেও আমি শিক্ষকতা শুরু করি। প্রথম 2 বছর আমি ফুল টাইম শিক্ষক ছিলাম ম্যাথের টিচার হিসাবে। তারপর বাকি 10 বছর আমি সাবস্টিটিউট টিচার হিসেবে কাজ করি। তার মধ্যে জন এফ কেনেডি হাই স্কুল 1 বছর এবং ক্রিস্টোফার কলম্বাস হাই স্কুল সহ বিভিন্ন স্কুলে আমি কাজ করেছি। যেহেতু শিক্ষকতা করেছেন, বাংলাদেশে শিক্ষকতা করেছেন, এখানেও শিক্ষকতা করেছেন, 2 দেশের শিক্ষকতার মধ্যে যদি একটু তুলনা করেন। হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি এখানে আসার পরে আমি যখন শিক্ষকতা আমি প্রথম একটা এলিমেন্টারি স্কুল থেকে আমি যখন প্রথম সাবস্টিটিউট, পরে আমি জব ফেয়ার থেকে আমি একজন ফুল টাইম টিচার হিসাবে নিয়োগ পাই। আমি এলিমেন্টারি স্কুলে যখন আমি কাজ করি, আমি কাছে থেকে এবং কোনো যেসব স্কুলগুলির মধ্যে আমাদের কমিউনিটির, আমাদের বাঙালি ছেলেমেয়ে বা সাউথ এশিয়ান কান্ট্রির ছেলেমেয়েরা আছে, আমি কাছ থেকে দেখছি আমাদের ছেলেমেয়েরা কীভাবে এই দেশীয় সংস্কৃতিতে কীভাবে গ্রাবিং হচ্ছে, অর্থাৎ তাদের সংস্কৃতিটা অনায়াসিক আমাদের সন্তানদের মধ্যে প্রবেশ করছে। এই বিষয়টা আমরা শুনবো, আপনার বইয়ের মধ্যে তার প্রতিফলন রয়েছে। আমি যে বিষয়টা আপনাকে জানার জন্য প্রশ্ন করি, সেটা হলো যে 2 দেশের শিক্ষকতার মধ্যে একজন শিক্ষক হিসাবে যদি তুলনা করেন যে আসলে বাংলাদেশ শিক্ষকরা কিভাবে পড়াচ্ছে, শ্রেণীকক্ষ কিভাবে শিক্ষা দিচ্ছেন, এখানে কিভাবে দিচ্ছেন, এই ব্যাপারে মূল কিছু পার্থক্য তো অবশ্যই আছে। আমাদের যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আর এখানকার এডুকেশন সিস্টেম এক নয়। তো ওইখানে এখানকার যে এডুকেশন যে সিস্টেমটা সম্পূর্ণই এই আমাদের এই সাবকন্টিনেন্ট না, বলতে এশিয়ার থেকে অন্যান্য দেশের থেকে ডিফারেন্ট। তো এখানে যেমন স্কুল সিস্টেমে, যেমন ধরুন আমাদের যে সিস্টেম, স্কুল সিস্টেমের কথা বলি, হাই স্কুলের কথা বলি, হাই স্কুলের যেমন শিক্ষকদেরকে পদবীর দিকটা যদি বলা হয়, যেমন একজন শিক্ষক, সহকারী শিক্ষক, তারপরে একজন আছে সহকারী প্রধান শিক্ষক। এখানে কিন্তু তা নয়। এখানে একজন শিক্ষকের মর্যাদা হলো প্রাথমিকভাবে একজন শিক্ষক যিনি প্রথমে একজন শিক্ষক যদি নিয়োগ পান, তার
পদমর্যাদা একজন এই এই শিক্ষক হিসাবে, তারপর যখন একদম পরে যখন ওনার প্রমোশন হয় তখন উনি একজন এই সিনিয়র টিচারে হন। তারপরে আছে আপনার এই সিস্টেমের মধ্যে আছে আপনার এই হাই স্কুলগুলির মধ্যে, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপাল। আমরা যাকে প্রধান শিক্ষক বলি এখানে কিন্তু তা নয়, এখানে প্রধান শিক্ষককে প্রিন্সিপাল বলা হয়, সহকারী প্রধান শিক্ষককে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বলা হয়। তারপরে স্কুলগুলির মধ্যে আছে এখানে তো কলেজ পর্যন্ত, বাংলাদেশে যদি আপনি ইন্টারমিডিয়েট বলেন এখানে 12 ক্লাস পর্যন্ত, আমাদের যে ইন্টারমিডিয়েট এখানে হলো 12 ক্লাস হাই স্কুল, এবং এখানে এই সেমিস্টার সিস্টেমের মতন এখানে একটা যে আপনার স্কুলগুলির মধ্যে তারপরে আপনার আছে একজন ডিন আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট হাই স্কুলগুলির মধ্যে বিভিন্ন যে যে আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, যেমন ইংলিশ ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, সোশ্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ভাগ আছে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের এই যে একজন ডিনের আন্ডারে এই ডিনের আন্ডারে আবার কতগুলি ওই ডিপার্টমেন্টের অনেক শিক্ষক থাকে। তো এখানে আবার ওই যে একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, অ্যাডমিনিস্ট্রেশনের একটা সাইড থাকে, তারপরে ওই যে এডুকেশনের একটা সাইড থাকে, স্কুল প্রিন্সিপাল তো স্কুল পরিচালনা করেন, পাশাপাশি একজন সেক্রেটারি থাকে, তারপরে আরো কিছু কাউন্সিলর থাকে, সোশ্যাল এড থাকে, এইরকম কাউন্সিলিং করার জন্য ডিফারেন্ট ভাগ আছে। কাজে এই সিস্টেমটা আমাদের থেকে সম্পূর্ণ, আমাদের দেশের সিস্টেম থেকে সম্পূর্ণ। কিন্তু বাংলাদেশের যে শিক্ষকরা যেভাবে ছাত্রদেরকে প্রভাব করেন, ছাত্রদেরকে শাসন করেন, এখানে কেমন সম্পূর্ণই আজকাল এখানে তো এটা প্রশ্ন উঠে, বরং বাংলাদেশও কিন্তু এখন ওই যে মানে শিক্ষক ছাত্রকে কোনো অন্যায় করলে প্রহার করা, সেই এই যে ব্রিটিশ পদ্ধতি সেটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু এখনো সেই ধারাটা রয়ে গেছে। এখনো তো হয়তো স্কুলগুলিতে এগুলি এখনো আছে, কিন্তু এটা হয়তো আরো আস্তে 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 উঠে যাবে। কিন্তু একটা শিক্ষক একটা ছাত্রকে কিন্তু আপনার ওই শারীরিক নির্যাতনের মাধ্যমে এই শিক্ষা দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই মানে ভালো নয়, ওই ছাত্রের জন্য নয়, ওই শিক্ষকের জন্য নয়। আরেকটা বিষয় যে এখানে যারা শিক্ষকতা করেন তাদেরকে প্রতি বছর শিক্ষার উপর ট্রেনিং দেওয়া হয়, এই বছরের কারিকুলাম কি হবে, পড়াশোনার বিষয় বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়। বাংলাদেশে কি প্রতি বছর সেই সিস্টেমটা ফলো করা হয়, নিয়ম আছে কিনা? না, ফলো তো হ্যাঁ বাংলাদেশেও এখন হচ্ছে, আমি জানি না, কারণ বাংলাদেশে তো আমার তখনকার শেষ হয়েছিল, এখন হয়তো সেটা হচ্ছে। এখানে প্রতি বছরই মানে ওই কারিকুলাম চেঞ্জ হয়, আর স্কুল যে বছরের জন্য যে শিক্ষাবর্ষের জন্য যে কারিকুলামটা হয়, এই কারিকুলামের উপর যে শিক্ষকরা লেসন প্ল্যান তৈরি করেন, এবং এই শিক্ষকদের কিন্তু বিশেষ করে যারা নতুন শিক্ষক প্রত্যেক সপ্তাহে একদিন ওই মানে ওই এই শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ক্লাসের মধ্যে আমি যে স্কুলে শিক্ষকতা করছি ওই স্কুলে প্রতি সপ্তাহে মানে করতে হবে, ট্রেনিং দিতে হবে। সেই বিষয়টা আপনি সম্প্রতি জানেন যে নারায়ণগঞ্জের যে ঘটনাটা, শিক্ষককে কান ধরে উদ্বসান ঘটনাটা ঘটেছে, এবং এখানেও ছাত্র শিক্ষকের মধ্যে একটা কথা শোনা গেছে যে সেখানে একটা বিষয় হয়েছে, ছাত্রদেরকে শিক্ষকরা কন্ট্রোল করতে পারছিলেন না। এই বিষয়টা এই জিনিসটা খুবই ন্যাক্কারজনক যে ছাত্র হয়তো প্রধান শিক্ষক এখানে ছাত্রকে আগে হয়তো তার অসৎ আচরণের জন্য তাকে শাসন করছে, কিন্তু আমরা যতটুকু পত্র পত্রিকা যেভাবে আমরা দেখেছি, কিন্তু এখানে
এই ম্যানেজিং কমিটি, যেই স্কুল যে পরিচালনা কমিটি আগে তাদের একটা ওই প্রধান শিক্ষক ওই ম্যানেজিং কমিটিরই ষড়যন্ত্র শিকার হয়েছে। ছাত্রকে মেরেছে, কিন্তু ছাত্রকে পরবর্তীতে ম্যানেজিং কমিটি তাকে ব্যবহার করা হয়েছে। এটা খুবই মানে খুবই একটা শিক্ষকের উপরে হাত তোলা, এটা জাতির সমস্ত শিক্ষক সব সম্প্রদায়ের উপরে হাত তোলা, এবং এটা একটা খুবই লজ্জার বিষয়। এই ধরনের অবশ্যই অবশ্যই এখানে তো আইনের প্রশ্ন, আইন তো কেউ মানে নাই। স্কুলে যেমন প্রধান শিক্ষক ছাত্রকে যেমন শারীরিক ভাবে উনিও যেমন মানেন নাই, আবার ওনাকেও যে আরেক শাসক, সামন্ত শাসক সাংসদাইকে ওনাকে থাপ্পড় দিয়েছেন, ওনাকে কেন ধরতো, উনিও আইন মানেন না। তো ঘটনা কি দাঁড়াইল? শিক্ষা ব্যবস্থার উপরে একটা আঘাত আসলো, যে দেশে সারা বিশ্বে একটা এই ঘটনাটা। যেহেতু প্রধান শিক্ষক হয়তো উনি একজন প্রশাসক বটে, স্কুলের অভিভাবক, তিনি একজন প্রশাসক, তিনি একজন পরিচালক, নাট্যকার, এবং স্কুলের তিনি হয়তো শাসন করতে পারেন। তাহলে শাসন করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু অনেক সময় আমরা জ্ঞাতসারে আমরা শারীরিক ওই মানে শাসনটাই মেনে নিই, শারীরিকভাবে শাসন করাটাই আমরা মানি। কিন্তু বাংলাদেশ ওই পর্যায়ে এখনো আসে নাই যে এই যে আমাদের এই ওয়েস্টার্ন কান্ট্রির মতন, আমেরিকার মতন দেশে সেই যে ছাত্র শিক্ষকের, এখানে কিন্তু আমরা লক্ষ্য করলেন, এখানে প্রত্যেক স্কুলে আপনার এলিমেন্টারি স্কুল থেকে আরম্ভ করে আপনার হাই স্কুল পর্যন্ত প্রত্যেক স্কুলে কিন্তু আলাদা পুলিশ, মানে আলাদা পুলিশ, কিন্তু ওই পুলিশ স্কুল সেফটি আছে। এলিমেন্টারি থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যন্ত স্কুল সেফটি রাখা হয়েছে। এটা রাখা হয়েছে যে ছাত্ররা হয়তো কোনো কারণে যদি অন্যায় করে, ক্রাইম করে বসে, সেই ক্ষেত্রে ওই স্কুল সেফটি আছে, তারা সেটা দেখবে। এবং ছাত্রকে সংশোধনের জন্য এখানে আলাদা সিস্টেম আছে, কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। এখানে হলো শিক্ষক জাস্ট সে লেসন দিবে, এবং সে লেসনটা দিবে কিভাবে, সেটা তার ওই যে শিক্ষক ট্রেনিং এর মধ্যে বা ওই তার এডুকেশনের মধ্যে সেটা জানা আছে, সেটা বলা আছে যে এই প্রক্রিয়ায় তোমরা এই ছাত্রদেরকে কিন্তু শিক্ষা দিবে। দাদা, আমরা এখন আপনার বই নিয়ে কথা বলতে চাই, যে স্বপ্নের আমেরিকা যে বইটা আপনি লিখলেন, এই বইটার পটভূমিটা কি, কি এখন নামটা এই স্বপ্নের আমেরিকা কেন দিলেন? সুন্দর প্রশ্ন করছেন। স্বপ্নের আমেরিকাটা কেন দিলাম, স্বপ্নের আমেরিকাটা আমি বইটা তার আগে একটু পটভূমি বলি যে বইটা আমি কেন লিখলাম। যে 2002 সালে আমি জনগণটা একটা খুবই দুঃখজনক মর্মবঙ্গ একটা ঘটনা দেখলাম। এক প্রবাসী ওয়ার্ডে পেয়ে তিনি আমেরিকা আসলেন। আমেরিকা আসার পরে দীর্ঘ 17-18 বছর পরে সে আবার দেশে ফিরে গেল। দেশে ফিরে গিয়া দেখলো, যখন সে দেশে ফিরে গেল, দেখলো যে তার যে পৈতৃক সয় সম্পত্তি এবং ইভেন কি পর্যন্ত এই প্রবাসী থেকে যে কষ্টার্জিত যে অর্থ দেশে পাঠাইল, সেই সম্পদ, সেই বাড়িঘর, আত্মীয় স্বজনরা আত্মসাৎ করে বসল। একদিকটা যেমন সে যে স্বপ্ন নিয়ে আমেরিকাতে আসছিল, তার সেই স্বপ্ন তো হয় নাই। তার এক সন্তান, 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, দুইটা বিনজাতির ছেলে মেয়ের সাথে চলে যায়। অন্যদিকে তারা স্বামী স্ত্রী এই অর্জন করতে করতে তারা এক সময় তাদের যে খরিদ করা বাড়িটা ছিল, সেই বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ থাকা, ব্যাংকের মর্গেজ নিয়মিতভাবে না দেওয়া, মর্গেজ ব্যাংক বাড়িটা নিয়ে যায়। তো এমন একটা প্রেক্ষাপটে সে দেশে যায়।
দেশে গিয়ে দেয় আত্মীয় স্বজন সব, তার সহায় সম্পত্তি আত্মসাৎ, এই একটা পরিস্থিতির মধ্যেই একটা মানসিক যন্ত্রণার মধ্যেই এক সময় তার মাসিক হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকেই সে মারা যায়। কিন্তু ততক্ষণে কিন্তু দেশে না এখানে, দেশে এখান থেকে গিয়ে আর কি একবার চলে গিয়েছিলেন নাকি? একবারে চলে গেছি। তো এই ঘটনাটা আমাকে খুব হিট করছে। তখন আমি ভাবলাম যে আমরা তো সবাই আমেরিকার সম্বন্ধে বেশি অধিকাংশই আমরা আমেরিকার সম্বন্ধে না জেনে আমেরিকার সংস্কৃতি, সাহিত্য, জলবায়ু, এই দেশের পরিবেশ আমরা অধিকাংশ যারা আসি না জেনে আসি। তো আমি ভাবলাম যে এই জিনিসটার উপর আমার যে একটা মর্মন্তুদ ঘটনা ঘটে গেল, এটার উপর আমার একটা কিছু করা দরকার। আমি আমার জীবনের যে শিক্ষকতা করেছি বাংলাদেশে কলেজ হাই স্কুল, এবং আমার বাংলাদেশে কিন্তু বিয়ের ট্রেনিং ছিল, মেডিকেল ট্রেনিং ছিল। এখানে এসে আমি কিন্তু শিক্ষকতা আমি পেশায় নিয়োজিত হই। এখানে আমি এডুকেশনের উপর কোর্স করি। আমি এখানে দেখলাম আমাদের ছেলে মেয়েরা অতি সহজেই এই দেশের সংস্কৃতি তাদের মস্তিষ্কে ধারণ হয়ে যায়, যেটা আমাদের পিতামাতারা খেয়াল করে না। তখন আমি মনে করলাম আমার সামাজিক দায়বদ্ধতার থেকেই আমি মনে করলাম যে এই বিষয়ের উপর আমার একটা কিছু করা দরকার। সেই অনুপ্রেরণা, সেই চেতনা থেকে আমি এই বইটা করলাম। আর আপনি যে প্রশ্ন করছেন যে স্বপ্নের আমেরিকা কেন করলাম, দেখুন আমরা আমেরিকাকে কিন্তু সবাই কিন্তু জেনে হোক না জেনে হোক স্বপ্নের আমেরিকাই বলে, তাই না? আসলে আমেরিকা যে প্রাকৃতিক ভাবে এবং এই আর্থসামাজিক ভাবে যারা প্রতিষ্ঠা পায় তাদের কাছে এটা ঠিকই স্বপ্নের আমেরিকা। আপনি যদি আপনার ছোট সন্তানটাকে সেকেন্ড গ্রেড থেকে আরম্ভ করে ফিফথ গ্রেড যে কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করে আমেরিকা কি, আমার থেকে সুন্দর উত্তর দিয়ে দিবে ওই বাচ্চারা। সে বলবো বেটার লাইফ, বেটার জব, বেটার এডুকেশন। তো স্বপ্নের আমেরিকার অর্থ ওইখানে যে পৃথিবীর আরো অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, কিন্তু আমেরিকাকে স্বপ্নের আমেরিকা কেন বলা হয়? যে প্রাকৃতিকগতভাবে আমেরিকার 50টা স্টেটের অধিকাংশই মানে ওই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এক মনোরম, সেই মনোরম পরিবেশে আপনি নিজকে আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠা সহজেই করতে পারেন। এই জন্যই স্বপ্নের আমেরিকা। বইটার চরিত্রের মধ্যে রয়েছে আলী হাসানের এক রাত্রি যে। সুন্দর, এটা ভালো প্রশ্ন করছেন। আমাদের পিতা মাতারা অনেক সময় আমাদের পিতা মাতার অধিকাংশ যারা বাংলাদেশ থেকে আসে তারা কিন্তু বাংলাদেশের শিক্ষায়, সেটা হাই স্কুল থেকে আরম্ভ করে মানে উচ্চ শিক্ষা হইতে পারে, তারা কিন্তু বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত। এইখানে আসে কিন্তু আমরা যে বাংলাদেশের সংস্কৃতিটা, বাংলাদেশ শিক্ষা, পারিবারিক শিক্ষা যেটা নিয়ে আসি, এইটা আসে কিন্তু আমরা এইখানেই আসি, আমরা অ্যাপ্লাই করতে চাই। কিন্তু এখানে ছেলে মেয়েদের উপর, আপনার ছোট ছোট ছেলে মেয়েদের উপর ওই প্রসেস যদি অ্যাপ্লাই করতে চান, তো হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা থাকে। হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরুন আমার শিক্ষকতার অভিজ্ঞতা আমি বলি। এক শিক্ষক, উনি বাংলাদেশের আদর্শ শিক্ষক ছিলেন। এখানে যেভাবে শিক্ষকতা উনি চাকরি নিয়েছেন, পরে দেখা গেছে একদিন হঠাৎ করে একটা মেয়ে এই ক্লাসের মধ্যে খুব কথা বলতেছে এবং ওই টিচারের সাথে বেয়াদবি করছে এক পর্যায়ে। তো উনি করছে কি, অনেক আগের ঘটনা, উনি করছে মেয়েটাকে থাপ্পড় দিয়েছে। মেয়েটা করলো কি, কোনো কিছু না বললিয়া ক্লাস থেকে তার দু একজন বান্ধবী বেরিয়ে আসলো। বাইরে এসে করলো কি,
911 কল দিয়া যত না ঘটনা তার চেয়ে আরো বেশি রং লাগাইয়া ওই টিচারের বিরুদ্ধে কমপ্লেন করলো পুলিশ অফিসারের কাছে, তাকে নিয়ে গেল। উনি 6 মাস জেল খাটলেন। লাইসেন্স তো গেলই, ওনার শিক্ষক লাইসেন্স তো গেলই। উনি যদিও এই জিনিসটা এই শিক্ষকের বিরুদ্ধে যে গুজবটা দিচ্ছে, যদিও এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু ততক্ষণে তো ওনার চাকরি শেষ, ওনার চাকরি যদিও পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু ড্রাগে খুবই দেশে চলে যান। আর আমার বইয়ের যে কথাটা বলছে আলী হোসেন, ঠিক আলী হোসেনও এই ধরনের ঘটনার মতনই একজন লোক। স্বামী স্ত্রী 2 জন কাজ করেন, অর্জন করতেছেন, কিন্তু তাদের অজান্তে ছেলে মেয়ে 2টা বড় হয়ে গেছে। যে মেয়েটার কথা আমি বলছি, চরিত্র আলী হাসান, এই মেয়েটা একদিন মানে আপত্তিজনক চলাফেরা করা, আপত্তিজনক ভাবে ওই সেন্ট্রাল পার্কে অন্য এক বিদেশীয় ছেলের সাথে আপত্তিজনক ভাবে চলাফেরা করা, ওই আলী হাসানের এক ফ্রেন্ড এই দৃশ্য দেখে আলী হাসানকে কমপ্লেন করে, তোমার মেয়ে তুমি দেখো কি অবস্থা। তো বাড়িতে মেয়েকে শাসন করতে গিয়া ওই আলী হাসান যে মূল চরিত্র, উনি মেয়েকে ওই কাঠের রড দিয়া শাসন করতেন। মেয়েটাকে শাসন করার পরে মেয়ে তো পাশের রুমের মধ্যে গিয়া খুব কান্নাকাটি। তো তার এক পেনিস বান্ধবী আছে, তো পেনিস বান্ধবী আবার কল দিছে, কি হয়েছে তোর, কি কান্নাকাটি? তো পেনিস বান্ধবীর কাছে বলবো যাই ঘটনাটা রাগ করবো। পেনিস বান্ধবী তো কল দিয়ে বলছে 911। আয়া তো সেই দীর্ঘদেহী কৃষ্ণাঙ্গ একসাথে পুলিশ আয়া বাড়ির দরজায় নক করতেছে, পুলিশ আলী হাসান। প্রতিবেশীদের সাক্ষ্য, হ্যাঁ আমরা শুনছি, মাঝে মধ্যে খুব আওয়াজ হয়, খুব চিৎকার শুনি, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ শুনি। তো আর দেখলো তো একটা পারিবারিক একটা ভাইলেন্স হয়ে গেছে, কাজেই তাকে নিয়ে গেল, কোনো প্রশ্নই আলী হাসান তাকে ধরে নিয়ে গেল। তারপর যাই হোক ওই 2 রাত তো জেল না, তো সেরপর ওই মেয়েকে বুঝাইয়া আবার ওই তার ভাই অন্যান্য প্রতিবেশী যারা আছে তাকে বুঝাইয়া জেল থেকে মানে ওই সারাই নিয়ে আসে। তো এইখানে একটা আমাদের প্রবাসীদের জন্য একটা বড় ধরনের শিক্ষা আছে, আমরা সন্তানদের সাথে অনেক সময় হ্যাঁ তাদেরকে শাসন করতে গিয়া আমরা শারীরিক পন্থা ব্যবহার করি। এবং বয়ঃসন্ধিকাল বলতে একটা কথা আছে, ওই বয়ঃসন্ধিকালটা যখন পার হইয়া যায় তখন ছেলে মেয়েরা অন্যরকম হয়ে যায়। এবং ওই সময় যেন ছেলে মেয়েদেরকে আমরা যেন ওই শারীরিক ভাবে তাদের উপর কোনো নির্যাতন না করি, তাদেরকে শাসন করার জন্য আমাদের অনেক পন্থা আছে, আমরা সেইভাবেই করি। এই বইটা ওই যে এই পর্বটার মধ্যে এটি মেসেজ। বয়ঃসন্ধিকালটা যদি আরো বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা আপনার একটা সুন্দর একটা প্রশ্ন করছেন, যে বয়ঃসন্ধিকালটা হইল আপনার জন্মলগ্ন থেকে একটা ফার্স্ট গ্রেড থেকে ধরেন আপ টু 7 গ্রেড পর্যন্ত যে পড়ুয়া ছেলে মেয়েরা আছে, এই বয়সের ছেলে মেয়েদের এই বয়সের ছেলে মেয়েরা এই বয়ঃসন্ধিকালের পিরিয়ডটা পড়ে আর কি। এই বয়স পর্যন্ত আপ টু 8 গ্রেড পর্যন্ত বয়ঃসন্ধিকাল, ফার্স্ট গ্রেড থেকে 8 গ্রেড পর্যন্ত। এই আমার এই বইটার মধ্যে যে মেসেজটা, এই মেসেজটাই প্রবাসী পিতামাতাদের জন্য। আপনারা সন্তানদেরকে সন্তানদের মনোযোগটাকে দখল করবেন এই বয়ঃসন্ধিকালের সময়টা ব্যবহার করে। এই বয়ঃসন্ধিকাল পার হয়ে গেলে ছেলে মেয়ে যখন হাই স্কুলে বা কলেজে চলে যাবে, তখন যদি আপনি জোর করে যদি তাদের উপরে কোনো চাপিয়ে দিতে চান বা শাসন করতে চান শারীরিকভাবে, তাহলে হিতে বিপরীত হইতে বাধ্য। তাই আমার বইটার মেসেজ এখানে বৈজ্ঞানিক তথ্যপাত্র দিয়ে আমি প্রমাণের চেষ্টা করছি যে
আপনার এই কোমলমতি ছেলে মেয়েদেরকে কোমলমতি ছেলে মেয়েদেরকে আপনি সময় মতো তাদের মনোযোগটাকে দখল করেন। কারণ ওই চিন্তাটা এই প্রবাসী পিতামাতাদের জন্য আসতো না যদি এটা দেশে হইতো। কারণ দেশে আপনার ঘরে, আপনার বাইরে, স্কুলে, সর্বত্রই আপনার নিজের সংস্কৃতি, নিজের পারিবারিক পরিবেশ সবকিছু ওখানে আছে। ওই ক্ষেত্রে আপনার ওই ধরনের কোনো হেডেক নাই। কিন্তু এইখানে আমরা 16 ঘন্টার মধ্যে যারা অর্জন করে, যে সকল পিতামাতা এবং ছোট ছোট সন্তান আছে, যারা সন্তানগুলি যারা 2nd গ্রেড 5th গ্রেড আপ টু 7 পরে পড়াশোনা করে, এই সকল ছেলে মেয়ে পিতামাতারা অধিকাংশ দেখা গেছে কেউ না কোনোভাবে সন্তানদেরকে ডেকে আরে রেখা বা কারো কাস্টডিতে রাখিয়া বা খালি করে, মনে দেখা গেছে খালি করে সন্তানদেরকে রাখিয়া সামনে টিভি বসাই দিয়া বা পিতামাতা ওই কাজে চলে যায়। কাজেই তারা কিন্তু টের পায় না, তখন তারা ডলারের পিছনে দৌড়াইতে থাকে। তখন তারা একবারও তারা বুঝতে পারে না আমাদের সন্তান এই 24 ঘন্টার মধ্যে সন্তান কিন্তু 8 ঘন্টা থাকতেছে স্কুলে, বাকি 8 ঘন্টা থাকতেছে হয়তো ডেকে অথবা পিতামাতা রেখে গেছে খালি করে অথবা অন্য কাস্টডিতে, আর বাকি 8 ঘন্টা পিতামাতার সাহায্যে মানে খাওয়া পড়ার মনে মধ্যে থাকে। কাজে এইভাবে যে ছেলে মেয়েগুলি ভাবে বড় হচ্ছে, তারা কিন্তু একদিকটা যেমন স্কুলের পরিবেশ, বন্ধু বান্ধবদের সাহচর্যে ভিন্ন সংস্কৃতি তাদের মগজে ধারণ করছে, বাইরের পরিবেশ, ঘরের মধ্যে তারা কিন্তু কি দেখছে, পিতামাতা, অনেক পিতামাতা খবর রাখে না। তারা যে সকল টিভি চ্যানেলগুলি দেখে তারা একবারও খবর রাখে না আমাদের ছেলে মেয়েরা কি দেখতেছে। এই সময় এই বয়সের ছেলে মেয়েরা যা দেখতেছে তাই শিখতেছে। আমার এই বইটার মধ্যে এখানে দেখেন, এই যে আমি এক জায়গার মধ্যে আমি আসছিলাম, একটা পর্ব আছে সেই, হ্যাঁ এই পর্বটা হইল বৈজ্ঞানিক তথ্য উপাত্ত। এটা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত দিয়ে আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি। পুত্র জামিলের হিস্পানিক মেয়ের পানি গ্রহণ, এই 12 পর্বের মধ্যে আপনার কত পৃষ্ঠা, 142-143 পৃষ্ঠাতে আমি এই জিনিসটা আমি প্রবাসী পিতামাতাদের উদ্দেশ্যে এই বইটার মূল জিনিসটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখানে দেখেন আমি পড়ে শোনাই। ডক্টর আনিস সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি এই বিষয়ে একটি যোগ করতে চাই। উনি কিন্তু একজন বিজ্ঞানী এবং সায়েন্টিস্ট, মনোবিজ্ঞানী। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন একজন শিশু 100 বিলিয়ন নিউরন নিয়ে জন্মগ্রহণ করে। একটি নিউরন 15,000 নিউরনের সংযোজন ঘটাতে পারে এবং গর্ভাবস্থা থেকে শিশু 3 বছরের মধ্যে মেধা ও দৃষ্টিশক্তির 80% বিকাশ ঘটে। পঞ্চম ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে নিউরন সংযোগ যত শক্ত হবে মেধা তত বাড়বে। এই দ্বারাই শিশুর 5 বছর পর্যন্ত 90% এবং 8 বছর পর্যন্ত 95 থেকে 98% মেধার বিকাশ ঘটে। বাকি 2 থেকে 5% ঘটবে সারা জীবনে। বাবা মা শিশুদের লালন করছেন বিশ্বায়নের দ্বারাতে। আজকের শিশু জন্মে দেখছে ঘরে মোবাইল, টিভি, কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি। শুধু ঘরে কেন, বাইরে, স্কুলের পরিবেশে এবং সহপাঠীদের সাহায্যে যা দেখছে তাই শিখছে। ক্রমান্বয়ে এসব চিন্তা চেতনায় স্থায়ী হয় বড় হয়ে তারই প্রভাব পড়ে। যে সকল পিতা মাতা দেশ থেকে তাদের সন্তানদের আমেরিকা আনেন অথবা এদেশে যাদের ছেলে মেয়ে ছোট, শুরু থেকেই পারিবারিক শিক্ষা অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে সন্তানের মনোজগতে প্রভাব বিস্তার করলে সহজে বাঙালিত্ব হারাবে না। আমার বক্তব্যটা শুধু এইখানেই ছিল যে পিতা মাতারা বাইরের যে পরিবেশ, বিনজাতীয় পরিবেশ, স্কুলের পরিবেশ, সন্তানদেরকে কিন্তু লালন পালন পরিচর্যা করতে হইলে একটা কঠিন ওই পরিবেশের মধ্যে দিও, কিন্তু এই জন্য সতর্ক পিতা মাতারা সেই জিনিসটা কিন্তু
করতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের পিতামাতারা বয়স অধিকার কি, কোন সময় কি করতে হয় তারা জানেন না। প্রত্যেক পিতামাতাই কিন্তু সন্তানের মঙ্গল চায়। পৃথিবীতে এমন কোন পিতামাতা নাই যে সন্তানের ভালো চায় না, কিন্তু কেউ জানে কেউ জানে না। না জানার সংখ্যাটাই কিন্তু বেশি, বিশেষ করে আমেরিকার মতন জায়গাতে। আমেরিকার মতন জায়গাতে আপনার নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজের পারিবারিক শিক্ষা সংস্কৃতি এই এই ছেলে মেয়েদেরকে যারা গ্রহণ করছে সহজ কথা নয়। সেই ক্ষেত্রে আপনার পিতামাতারা যদি খুবই আপনারা ওইভাবে যদি আপনারা এখানে কিছু আমার বইয়ের মধ্যে নির্দেশনা আছে বৈজ্ঞানিক তথ্য ফলো দেওয়া, ওইটা আপনারা এইভাবে যদি করতে পারেন। এরকম উদাহরণ আছে অনেক পিতামাতা আমাদের নিজের সংস্কৃতি, নিজের সাহিত্য, ধর্মীয় সবকিছু দিয়ে এই দেশে বড় করতেছেন। তারা তাদের বাঙালিত্ব হারায়নি এবং সতর্ক পিতামাতারা তারাও হারাবে না যদি ওইভাবে তারা মনোযোগ সন্তানের সঠিক সময় যদি মনোযোগ দখল করে তাদের ছেলে মেয়েদেরকে আগে নিয়ে যেতে পারেন। আমি এই বইটার মধ্যে আমি দৃঢ়ভাবে প্রত্যয় করছি তারা কখনো তাদের তাদের বাঙালিত্ব, তাদের ধর্ম, তাদের কিছু হারাবে না। কিছুটা তারা ব্যতিক্রম তো হবেই। আপনি যদি একটা ধারালো অস্ত্র রাখেন, এই ধারালো অস্ত্রের কাছে তো একটা অস্ত্র প্রতিদিন বসলে কিছুটা তো সেটা হবেই, তারা তো একটু ডিফারেন্ট হবেই, তারপরও কিন্তু তারা হারিয়ে যাবে না। আপনার বইয়ের মধ্যে প্রবাসীদের সুখ দুঃখের কথা রয়েছে, সেই বিষয়ে আমি শুধু আমার বইটাতে অনেকে আমাকে বলছে যে আপনি তো হ্যাঁ উপন্যাস, আমি কোন ওই ধরনের উপন্যাস আমি বইটা করি নাই, তবে উপন্যাস হিসাবে আকারে বইটা করার আমি চেষ্টা করছি। যে গতানুগতিক যে ধরনের যে উপন্যাস আছে বাংলা সাহিত্যের, আমার বইটা একটুখানি একটু ভিন্ন ধারায় করছি। এখানে মূল চরিত্র ট্রেজিক ঘটনাকে অবলম্বন করে যেমন আমি বইটা সাজিয়েছি, পাশাপাশি আমি বিশেষ করে প্রবাসীদের এখানকার প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের বিষয়টা কিন্তু আমি এখানে আমার বই তুলে ধরছি। যেমন ধরেন এই বইটার মধ্যে আমি প্রবাসী যারা ক্যাব চালক তাদের সুখ দুঃখের কথা কিন্তু আমি টেনে আনছি। অনেক ক্যাব চালক আছে আমাদের প্রবাসে, তারা কিন্তু সততার সাথে অনেক স্বাক্ষর রাখছে। হ্যাঁ, হয়তো তারা দেশে অনেক কিছুই ভালো অবস্থানে তারা ছিল, হয়তো তারা এই ক্যাব চালক করতেছে। এখানে আমি সংক্ষেপে তাদের কথা আমি বলে তুলে ধরছি। পাশাপাশি ক্যাব চালকদের ব্যাপারে আমি বলে গেছি, প্রথম অধিকাংশ আমাদের বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে যারা আসে অধিকাংশ তারা কিন্তু ক্যাব চালক। এখান থেকে তারা এই ক্যাব চালকদের কিন্তু অনেক কিছু ঘটনা আছে যেগুলি হয়তো অজানাই থেকে যায়। যেমন ধরুন অনেক সময় আমাদের এই ক্যাব চালকদের কিন্তু অনেকে কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে, কিন্তু এই ক্যাব চালকরা কিন্তু আমাদের মাথাটা উঁচু করে রাখছে। অনেক ক্যাব চালক কিন্তু দেখা গেছে অনেক এই যাত্রী অসাবধানবশত দেখা গেছে ব্রিফকেস ভরা মূল্যবান কাগজপত্র ফেলাতে হয়ে গেছে বা অনেক টাকা ফেলাতেছে, তারা কিন্তু সততার জল রাখছে, সময় মতো তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। আবার দেখা গেছে অনেক ক্যাব চালক তারা অনেক ঝুঁকির মধ্যে অনেক যাত্রীর জীবনও কিন্তু বাঁচিয়েছে, এমন ঘটনা কিন্তু আমরা পত্রিকা অন্তর্গত দেখছি। আচ্ছা, তারপরে ধরেন আমাদের যে এখানে আমি নারীর সহিংসতার কথা আমি টেনে নিয়ে আসছি, আমাদের প্রবাসী নারীদের কথা। আমি একটা জায়গার মধ্যে আমি ওই সাহিত্য সমাবেশ আমি বলছিলাম যে আপনারা তো সবাই বাংলাদেশের এই মানুষের সুখ দুঃখের কথা, সবাই তো এখানে এসে প্রবাস বাংলাদেশের মানুষের কথা, কিন্তু আমাদের একটা সেটের মানে একটা নেক্সট জেনারেশন এখানে আমাদের একটা সেটল একটা মানে গড়ে উঠতেছে। আগামী হয়তো 20 শতাব্দীর মধ্যে আমাদের একটা বাঙালি সেটেল গড়ে উঠবে এবং গড়ে উঠছে। এবং এই প্রবাসীদের সুখ দুঃখের কথা নিয়ে লেখেন আপনাদের বইয়ে, আপনাদের সাহিত্যে কর্মে আপনাদের এই প্রবাসীদের সুখ দুঃখের কথা আমরা টেনে আনেন। আমি প্রশ্ন করছি আপনাদের কথায়
আপনারা আপনাদের সাহিত্যে, কবিতা, ছড়ায় এই যে নারীর প্রতি সহিংসতা এটা তুলে আনুন। বাংলাদেশে তো নারীর আর্থসামাজিক কারণে, হয়তো যৌতুকের কারণে, অন্যান্য কারণে নারীরা নির্যাতনের শিকার হয়। এখানে তো তা নয়। এখানে কেন হবে? এখানে যে কাজটা হয় তার অধিকাংশ ক্ষেত্রে ওই সোনার হরিণ নামক গ্রিন কার্ডের কারণে অনেক সময় সহিংসতার শিকার হয়। আবার দেখা গেছে, আমি প্রশ্ন করছিলাম যে আপনারা লেখেন যে হাসন রিভারে কেন আনোয়ারা জাপ দেয়, কেন সাবওয়েতে রহিমারা জাপ দেয়, নানা কেন স্বামী হন, এই বিষয়গুলি আমরা তুলে আনি। আপনার দৃষ্টিতে আরো একটা যে হ্যাঁ, যে- যেমন ধরেন এখানে আমাদের তখন আমার এক মহিলা বক্তা, আপনি অদ্ভুত, আপনি এগুলি কি বলতেছেন? হ্যাঁ, ঠিক বলতেছেন। আপনি বলেন আজকে যদি আপনাদের এখানে যদি ওই গোলাপী এখন ট্রেনে সে আমজাদ হোসেন যদি চলচ্চিত্রকার থাকতো, আমি ওনাকে প্রশ্ন করতাম, আপনার গোলাপী এখন ট্রেনে নয়, আপনার গোলাপী এখন উড়োজাহাজে। লেখেন স্থান কাল মাত্র চেঞ্জ হয়েছে, গোলাপী এখন ট্রেনে। আমি এই কারণে বললাম যে যারা স্বপ্নের আমেরিকায় সোনার হরিণ ধরার জন্য আমেরিকাতে আসে, অনেকেই এই ইমিগ্রেশনের ঘেরা করলে অনেক সময় পড়ে যায়। ইমিগ্রেশনের যে ফাঁক পুকুর দিয়ে অনেক সময় এমনও দেখেন আমরা সমাজের মধ্যে অনেক অসঙ্গতি, এমুকের ছেলে এমুকে নিয়ে আসছে, অমুকের বউটাকে নিজের বউ বানিয়ে আনছে, অন্যের সন্তান বা নিজের সন্তান বানিয়ে আনছে। এইখানে আমার বইয়ের মধ্যে উল্লেখ আছে, হ্যাঁ, আমি যদিও ঘটনাটা আমি জানি সত্য ঘটনা, নানা নাতনিকে 16 বছরের নাতনিকে নিজের স্ত্রী বানিয়ে এখানে আমেরিকাতে নিয়ে আসছে। কিন্তু পরে এই এক সময় আর ওই আইনের কারণে নানা তাকে ডিভোর্স দিতে পারে নাই। এক সময় দেখা গেল নানা এই ধরুন সন্তান হয়ে গেছে, বছর 3 পরে ওই নানা মারা গেল, এটা বলতো পরবর্তী বিয়ে হয়ে গেছে। কাজে এই ধরনের যে ইমিগ্রেশনের অসঙ্গতির কথা এবং নারীর সহিংসতার কথা এবং তাদের সুখ দুঃখের কথা আমি আমার বইয়ের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। সহিংসতা কি হয়েছে এখানে? হ্যাঁ, সহিংসতা অনেক সময় দেখছি আমরা, এই তো আমি পত্রিকা অনেক আগে দেখেছি যে এখানে ভার্জিনিয়াতে একটা ঘটনা ঘটছে যে এক বিবাহিত নারীকে ওই বালির চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। অনেক আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে আছে, অনেক নারী আত্মহত্যা করছে, অনেককে বিভিন্নভাবে কৌশলে মানে বিভিন্ন অন্য স্টেটে নিয়ে মেরেও ফেলা হচ্ছে। এই যে নারীর প্রতি সহিংসতা, এই সহিংসতার পিছনে যে মূলত যে মৌলিক যে কারণ, এই কারণ অর্থ না, আমাদের দেশটা আর্থসামাজিক কারণে, এখানে আর্থসামাজিক না, নারীর এই মূলে হইল যে কারণগুলি উঠে আসছে, সেটা হইল ওই সোনার হরিণ, গ্রিন কার্ড, এগুলির কারণ। তো আমার এখানে আলোচনা আনছি যাতে এই পাঠকদের এবং মানে তাদের মঙ্গলার্থে তারা যাতে এই ধরনের শিকার না হওয়ার, আমি সেখানে কিছু উদাহরণ হিসাবে আমি তুলে ধরছি। নারীর প্রতি সহিংসতার কারণ, কেন তারা সহজেই প্রলুব্ধ হয়ে পড়ে, সেই জিনিসগুলি কেন সহজে সেখানে তো অনেক সময় দেখা গেছে, আমাদের অনেকেই আছে যে অনেকে দেখা গেছে যে আপনার ওই অনেক কাগজপত্র নাই, তারা দীর্ঘদিন আছে, তখন বিভিন্নভাবে বিভিন্ন ফাঁদে পড়ে যায়। একটা সিটিজেন, এই দেশের সিটিজেন একটা নারী হয়তো পড়ে গেল, কিন্তু দেখা গেছে এই যে তারা মানে ওই লৌকিকভাবে লোক দেখানো প্রেম ভালোবাসার উপহার দেয়, কিন্তু দেখা গেল যখন সে স্বামীকে গ্রিন কার্ডের দিয়ে তাকে যখন অ্যাপ্লাই করলো, সে স্বামীটা যখন গ্রিন কার্ড পেয়ে গেল, তখন তারা আস্তে আস্তে একটা মানে দূরত্ব বেড়ে গেল, তখন যে কোনো একটা অজুহাত দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব চলে গেল। এক সময় দেখা গেল যে যখন স্ত্রী প্রতিবাদ করে তখন তার উপরে নির্যাতন চলে আসে।
এরকম বহু অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে এই ধরনের। এই বই লিখতে গিয়ে দাম্পত্য কলহ বা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা কেমন দেখেছেন আপনার দৃষ্টিতে? হ্যাঁ, বই লিখতে গিয়ে ধরেন আমার কথাই বলে আমার কিন্তু ওই আমার লেখা, আমি লেখালেখি এটা আমার মজা করতো, উনি এটা আমার পছন্দ করতেন না। তবে এটা সত্য কথা, গিন্নি যদি স্যাক্রিফাইস না করতো আমি আজ্ঞায়িত করতাম না, আমার বই লেখা হতো না। হ্যাঁ, তো সে এটা ঠিক যে অনেক সময় যে আমাকে ওই যে সংসারের যে 8-10টা স্বামীর মতন যেভাবে স্ত্রীরা স্বামীকে কাছে পায় বা তাদেরকে সময় দেয়, হয়তো এটা থেকে হ্যাঁ কিছুটা ডিফারেন্ট বিদায় হয়তো আমার অনেক সময় আমার বিরক্ত থাকে, কিন্তু তারপরও তার একটা সন্তুষ্টির কারণ হইল আমার স্বামী তো মানুষের জন্য কাজ করে। এই আর কি। যে বিষয়টা বলছেন যে সামাজিক বাঙালিদের মধ্যে যে বিষয়টা, যে কোনো বিবাহ বিচ্ছেদের ঘটনা বা দাম্পত্য কলহের কোনো বিষয় আপনার দৃষ্টিতে উঠে আসছে কিনা? হ্যাঁ, আমার বইয়ের মধ্যে আমি অনেক উদাহরণ দিয়ে আমি বলেছি যে যে নারী প্রতি যে সহিংসতা, এই সহিংসতাগুলির পিছনে আমি আবারও এটা রিপিট করছি, ওই যে গ্রিন কার্ড বা ওই দেনা পানার ব্যাপার, এগুলি বেশিরভাগ কারণ। তো এই জিনিসগুলি তুলে আনতে গিয়া আমি এই প্রবাসীদেরকে মানে সতর্ক উচ্চারণ করা উচিত, তারা যেন সহজে পা না বাড়ান। পাশাপাশি আমি আরো কিছু তুলে ধরছি, এই মিশ্র সংস্কৃতির দেশে যেসব ছেলে মেয়েরা বড় হচ্ছে, পিতামাতারকে বলা হচ্ছে যে আপনারা এই দেশের জলবায়ু, খাদ্য, সংস্কৃতি বিষয়ে তারা যেন সতর্ক থাকেন। আর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলছি, এখানে দেখেন যে আমাদের বাঙালিরা তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা জানেন না, তারা ওই যে ব্রোকারের মর্গেজ যে হাউজিং যে বিজনেস আছে এই ব্যাপারে কিন্তু আমি তুলে ধরছি। আমি এখানে বলছি যে তারা বাড়ি কেনার ব্যাপারে, যে বাড়ি কিন্তু কিনতে গিয়ে কিন্তু ওই যে মূল চরিত্র আলী হাসান সে কিন্তু বিপদে পড়ছে। তো এই কথাটা বলতে গিয়ে আমি এই কথাটাই বলছি যে বাড়ি যখন আপনারা কিনবেন খুব হুঁশিয়ার ভাবে সতর্কভাবে বাড়ি কিনবেন। আজকালকার কিন্তু বাড়ির যে স্বপ্নের একটা নীল হবে কত বিজ্ঞাপন আছে, এই বাড়ি কিনা কিন্তু অনেকেই কিন্তু ফ্যাসাদে পড়ছিল। আপনারা জানেন যে 2008 সালে যে কি অবস্থা হয়েছিল সারা দেশে, এই যখন এই যে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা আসলো, উনি কিন্তু রক্ষা করলেন বাড়ির মালিকদের। উনি যে একটা প্যাকেজ ডিল দিলেন, এই ডিলটার কারণে কিন্তু বাড়ির মালিকরা রক্ষা পেয়ে গেল। আর তা না হলে কিন্তু অধিকাংশ বাড়ির মালিক কিন্তু তাদের বাড়ির ফোরক্লোজার হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে বাঙালিদের একটা বড় অংশ আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে। কিন্তু সেই জন্য এখানে আমি বলতে চাচ্ছি যে বাড়ি কেনার ব্যাপারে আগে পরে আপনারা খুব সতর্কভাবে কিনা কিনবেন, কারো ওই মুখরোচক কথায় না হয়। এটা আমি একটা গল্পের আকারে আমি এই জিনিসটা তুলে ধরছি আর কি। আরো দুটো বই আপনার রয়েছে, সেই বইটি সংক্ষেপে যদি বলেন। না, প্রথম প্রথম বইটা হইল একটা ওই বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি ও সংখ্যালঘু নির্যাতন, এটা মানবাধিকার লঙ্ঘন জনিত একটা ঘটনা, হ্যাঁ জনিত বইটা। আর পরবর্তী যে বইটা আসতেছে সেটা একটা সামাজিক দ্বন্দ্ব আর কি, সামাজিক দ্বন্দ্বটার ব্যাপারে একটা প্রতিবাদ এখানকার। হ্যাঁ, ধরেন হ্যাঁ প্রবাসী মেয়েটা বড় হয়েছে, এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার আচার আচরণ, তো মেয়েটাকে যেভাবে বাপ মেয়ে বাংলাদেশে বিয়ে দিছে। এখন বাংলাদেশের ছেলের পিতামাতারা তো যেহেতু ছেলেকে বিয়ে করাইছে, বউ ওইখানে থাকতে হইব, এই আজকে এই অনুষ্ঠানটা করতে হবে, এইটা করতে হইব, ঘুমটা দিতে হবে, এগুলি দিতে হইব, কিন্তু এই মেয়ে তো শিক্ষা পায় না। এই যে সামাজিক একটা দ্বন্দ্ব, এক পর্যায়ে এই সামাজিক দ্বন্দ্বটাই আমি ওই বইটার মুখ্য। এক পর্যায়ে এই যে আমি ওই জিনিসটাকে তুলে ধরছি যে একটা সামাজিক মেয়েটাকে একটা প্রতীক হিসাবে, একটা প্রতিবাদ হিসাবে। আর কি বিষয় ছিল যে
একটা মেয়েকে দেশে নিয়ে বিয়ে দেওয়ার বিষয় ছাড়া এখানকার প্রবাসী এমন কোনো ঘটনা সেখানে উল্লেখ করেছেন কিনা? না, প্রবাসে এই জিনিসটা আমি উল্লেখ করি নাই, কিন্তু আমি যে এখানকার যে প্রবাসের ছেলে মেয়েদের যে জীবনাচরণ, এই জিনিসটাকে আমি তুলে আনতে এবং ওইখানে গিয়ে যে তারা কোনোভাবে নিজকে এখানদেরকে খাপ খাওয়াইতে পারে না, অ্যাডজাস্ট হইতে পারে না, এই জিনিসটাকে আমি তুলে ধরছি। কারণ আমাদের যে সামাজিক কতগুলি সংস্কৃতি আছে, ধর্মীয় সংস্কৃতি আছে, অনেক সময় দেখা গেছে একটা আপনি ছেলেকে বিয়ে করাইলেন, আজকে এই অনুষ্ঠান এটা করতে হইব, ঘুমটা দিতে হইব, ওইটা করতে হইব, আমাদের হিন্দুদের মধ্যে আছে জোয়ার দিতে হইব, বা এটা আজকে পা ধুইতে হইব, অনেক কিছু আছে, সামাজিক রীতিনীতি আছে। কিন্তু সে মেয়েটা কিন্তু এগুলি শিখে নাই, ফলে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এবং এই দ্বন্দ্ব কিন্তু এক পর্যায়ে তার জীবনটাও দুর্বিষহের মতো হয়ে যাচ্ছে। দাদা, আপনার একজন লেখক হিসেবে প্রবাসীদের প্রতি আপনার কি পরামর্শ? হ্যাঁ, প্রবাসীদের জন্য আমার বক্তব্য হলো, আমি প্রবাসী ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনারা একটি বই পড়ুন, বই স্বজন আত্মীয় স্বজনকে বই উপহার দেন। বই আপনার ভিতরের মানুষটিকে জাগিয়ে আপনার সাথে পরিচয় করিয়ে দিবে, অন্তরাত্মাকে আপনাকে শুদ্ধ করবে। বই একটি অলিখিত অদৃশ্যমান একটি ইনভেস্টমেন্ট। বই পাবেন মুক্তধারা, জ্যাকসনাইট, 74 স্ট্রিট। এছাড়া আরেকটা ঠিকানা www.rokomari.com। আর আমার ঠিকানা প্রদীপ কুমার 537@gmail.com। আমার নাম্বার 646-479-5275, 646-479-5275। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং